ওম শান্তি। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। চলুন সরাসরি আজকের মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের আলোচনাটি সত্যিই খুব গভীর। কিভাবে আমরা আধ্যাত্মিক জ্ঞানকে শুধু বইয়ের পাতায় বা বুদ্ধির স্তরে আটকে না রেখে তাকে একেবারে অটল এবং বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরিত করতে পারি, মানে শুধু থিওরি নয়, একেবারে প্র্যাকটিক্যাল রিয়ালিটি। শুরুতেই একটা প্রশ্ন খুব ভাবিয়ে তোলে। একটু ভেবে দেখুন তো, যদি এই মুহূর্তে পৃথিবীর সব কিছু বদলে যায়, চারিদিকে হঠাৎ কোনো বড় দুর্যোগ নেমে আসে, মন কি তখনও একেবারে শান্ত থাকবে, নাকি ঘাবড়ে যাবে? বর্তমান সময়ের এই যে চরম অনিশ্চয়তা, এর মাঝে আধ্যাত্মিকভাবে এভার রেডি বা সবসময় প্রস্তুত থাকাটা যে কতটা জরুরি, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। পরিস্থিতি যখন আচমকা বদলে যায়, তখন কেবল আমাদের বাস্তব অভিজ্ঞতার শক্তি মনকে স্থির রাখতে পারে। তো প্রথম ভাগ সংগ্রাম থেকে অভিজ্ঞতার দিকে। আধ্যাত্মিক পথে চলতে গিয়ে অনেক সময় মনে হয় না যে বড্ড পরিশ্রম করতে হচ্ছে, ভীষণ সংগ্রাম করতে হচ্ছে। এর আসল কারণটা হলো শুধু বুদ্ধি দিয়ে জ্ঞান নেওয়া আর সেই জ্ঞানের অথরিটি হওয়ার ভেতরের তফাতটা। একদিকে আমরা কেবল পয়েন্টগুলো মুখস্থ করছি, যেটা একটা অস্থায়ী অবস্থা, একটু বড় পরিস্থিতি এলেই সব ভুলে যাই। অন্যদিকে রয়েছে অভিজ্ঞতার অথরিটি, যেটা ঠিক চিনি খাওয়ার মতো বাস্তব একটা অনুভূতি। জ্ঞান, যোগ, ধারণা এবং সেবা, এই চারটে সাবজেক্টেই আমাদের এমন ন্যাচারাল আর অটল অভিজ্ঞতার স্তরে পৌঁছতে হবে। আর এই জন্যেই আমাদের দ্বিতীয় ভাগে একটা দারুণ কনসেপ্ট দেওয়া হয়েছে, লাইট সুইচ পদ্ধতি। দেহ অভিমানের অন্ধকারকে দূর করার এর থেকে সহজ উপায় আর হতে পারে না। ধরুন একটা ঘর ঘুটঘুটে অন্ধকার, কেউ কি হাত পা ছুঁড়ে ঘাম ঝরিয়ে অন্ধকারটাকে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করবে? একদমই না। স্রেফ একটা সুইচ অন করলেই তো অন্ধকার গায়েব হয়ে যায়। আধ্যাত্মিকতাতেও ঠিক তাই। রাগ করা যাবে না, শান্ত থাকতে হবে, এভাবে নেতিবাচকতার সাথে যুদ্ধ করার কোনো দরকার নেই। শুধু নিজের সমানে সিটে বসে অনুভবে সুইচটা অন করে দিতে হবে। আর এর সবচেয়ে সুন্দর পয়েন্টটা হলো, যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু কোনো পরিশ্রম হয় না। সর্বশক্তিমান বাবার সন্তানদের কেন পরিশ্রম করতে হবে? যদি আধ্যাত্মিক পথে চলতে গিয়ে বা সমানে থাকতে গিয়ে মনে হয় যে ভীষণ খাটতে হচ্ছে, তাহলে বুঝতে হবে আমাদের গভীর অনুভব এবং ভালোবাসার জায়গায় কোথাও একটা ঘাটতি থেকে গেছে। এরপর আমরা আসছি তৃতীয় ভাগে, চিনির মিষ্টতা। এই যে বারবার অভিজ্ঞতার অথরিটির কথা বলা হচ্ছে, সেটা কেন এত বড় ব্যাপার, তা এই উদাহরণটা দিয়ে খুব সহজে বোঝা যায়। কেউ যদি নিজে চিনি খেয়ে থাকে এবং সে জানে যে তার স্বাদ মিষ্টি, তারপর যদি হাজার হাজার লোকও এসে তাকে বলে যে আরে না, চিনি তো তেতো, সে কি তা বিশ্বাস করবে? কোনো মতেই না। কারণ তার নিজের অভিজ্ঞতা তার কাছে সবচেয়ে বড় প্রমাণ। ঠিক একইভাবে আমাদের রুহানি অভিজ্ঞতাও যখন এতটা বাস্তব হবে, তখন দুনিয়ার কোনো পরিস্থিতি আমাদের টলাতে পারবে না। এই তুলনাটা সত্যি চমৎকার। একটু ভাবুন, একটা ভিড়ের মধ্যে হাজারো শব্দের মাঝেও যদি কেউ দূর থেকে কারো নাম ধরে ডাকে, সে কিন্তু তৎক্ষণাৎ ফিরে তাকায়, তাই না? এর জন্য তো আলাদা করে ভাবতে হয় না, এটা একদম ন্যাচারাল একটা রিফ্লেক্স। ঠিক এইভাবেই আমাদের আধ্যাত্মিক পরিচয়, যেমন আমি সর্বশক্তিমানের সন্তান বা আমি ফরেশতা, এই সমানটাও এতটা ন্যাচারাল আর স্বতঃস্ফূর্ত হতে হবে। বারবার চেষ্টা করে মনে করার যেন দরকার না পড়ে। এই ন্যাচারাল অবস্থা থেকেই আসে আমাদের চতুর্থ ভাগ, প্রকৃত অর্থে এভারেডি হওয়া। জীবনের যখন অপ্রত্যাশিত ঘটনাগুলো সামনে আসে, ঠিক তখনই এই অনুভবের আসল পরীক্ষাটা হয়। এভারেডি মানে কিন্তু শুধু প্রস্তুত থাকার চেষ্টা করা নয়, এর আসল মানে হল প্রকৃতির কোনো হঠাৎ দুর্যোগ বা পৃথিবীর কোনো বড় পরিবর্তনে মাত্র 1 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ শুধু 1 সেকেন্ডে, কোনো মানসিক দ্বন্দ্ব ছাড়াই নিজেকে একটা ফরিস্তার স্বরূপে স্থিত করা, নিজের কর্মেন্দ্রিয়ের উপর পুরো কন্ট্রোল থাকা এবং এই বিশ্বনাটকের একটা ডিট্যাচড অবজার্ভার হয়ে থাকতে পারাটাই হল আসল এভারেডি অবস্থা। এবার আমরা ৫ নম্বর ভাগে দেখব এই আধ্যাত্মিক পরিবারের ভেতরে থাকা একটা বড় চ্যালেঞ্জকে কিভাবে পার করা যায়, সূক্ষ্ম ঘৃণাকে জয় করা। একসাথে চলতে গেলে অনেক সময় অনুভবের সবচেয়ে বড় পরীক্ষাটা কিন্তু পরিবারের ভেতরেই দিতে হয়। যখন দেখা যায় পরিবারের কারোর স্বভাব একটু কঠিন বা হয়তো দুঃখ দেওয়ার মতো, তখন কি মনে এই চিন্তাটা আসা উচিত যে এ তো এরকমই, এ জীবনেও বদলাবে না? একটু সততার সাথে ভেবে দেখলে বুঝব, একজন প্রকৃত সেবাধারীর জন্য এই দৃষ্টিভঙ্গি কি আদৌ ঠিক? মুরুলিতে এই ব্যাপারটাকে একটা খুব কড়া নাম দেওয়া হয়েছে, সূক্ষ্ম ঘৃণা। বিশ্বকল্যাণের ব্রত নিয়ে এসে যদি আমরা পরিবারের কোনো আত্মার পরিবর্তনের আশায় ছেড়ে দিই বা তাকে শুভকামনা দেওয়া বন্ধ করে দিই, তবে সেটা কি করে সঠিক সেবা হলো? সত্যিকারের সেবাধারী কখনো কারো কঠিন স্বভাবের কারণে তাকে দূরে ঠেলে দেন না, বরং সবসময় সবার প্রতি অটল শুভকামনা রাখেন। আর এখানেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগানটা মনে রাখতে হবে, ব্যর্থ বলা অর্থাৎ অনেককে ডিস্টার্ব করা,
অন্যের ত্রুটি নিয়ে কথা বললে বা ব্যর্থ চিন্তায় নিজের শক্তি নষ্ট করলে শুধু যে নিজের আধ্যাত্মিক ক্ষতি হয় তা নয়, বরং পুরো পরিবারের পরিবেশটাই অশান্ত হয়ে ওঠে। আমাদের কথা সবসময় এমন হওয়া উচিত যা সবাইকে শুধু শান্তি আর শক্তি দেয়। আর এই সব কিছু পার করে আসার উপায় লুকিয়ে আছে আমাদের শেষ ভাগে, ফরিস্তার ডানা। এই সমস্ত চ্যালেঞ্জ পার হয়ে কিভাবে ফরিস্তা স্বরূপে স্থিত হওয়া যায় তার সবচেয়ে পারফেক্ট উদাহরণ হলেন স্বয়ং ব্রহ্মা বাবা। বাবার অন্তিম দিনগুলোর কথা একবার ভেবে দেখুন। শরীরে প্রচণ্ড কষ্ট, তীব্র কর্মভোগ, কিন্তু বাইরের কেউ তা বিন্দু বিসর্গ টের পায়নি। তিনি সম্পূর্ণ নিরাকারী, নিরহংকারী ও নির্বিকারী অবস্থায় ছিলেন। আর শরীর ছাড়ার সময় তিনি কেবল দুটো সুন্দর বার্তা আমাদের জন্য রেখে গেছেন: শুভ ভাবনা এবং শুভ কামনা। তাহলে আমরা কিভাবে এই ফরিস্তার স্বরূপ লাভ করতে পারি? এখানে দুটো মূল শক্তির কথা বলা হয়েছে, যা ফরিস্তার দুটো ডানার মতো কাজ করে। প্রথমটা হলো মনন শক্তি বা গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, যা আমাদের মনের ভেতরে সব অন্ধকার দূর করে লাইট বা আলো নিয়ে আসে। আর দ্বিতীয়টা হলো সহন শক্তি, যা আমাদের কথা ও কাজে যোগায় অটল আধ্যাত্মিক মাইট বা শক্তি। এই দুটো ডানা থাকলে আমাদের আধ্যাত্মিক উড়ান কেউ আটকাতে পারবে না। আজকের এই বিশ্লেষণের শেষে একটা গভীর প্রশ্ন সবার কাছে রেখে যেতে চাই। চারপাশের এই পৃথিবী যখন টলমল করবে, তখন কি মন একেবারে শান্ত আর অটল থাকবে, নাকি এই অভিজ্ঞতার অথরিটি অর্জন করতে আমাদের এখনও কিছুটা পথ চলা বাকি আছে? সময় এসেছে জ্ঞানকে কেবল বুদ্ধিগত স্তরে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে তাকে পুরোপুরি অনুভব করার। সবাই অনুভবের মূর্ত হয়ে উঠুক, এই শুভকামনার সাথেই আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি।